আচ্ছা, আপনি কি বেগুনি রঙের গাজর কখনো দেখেছেন? হ্যাঁ বন্ধুরা, একসময় বেগুনি রঙের গাজরও পাওয়া যেত। আগে চকলেট মিষ্টি নয়, বরং তেতো হতো। সেটা কি আপনি জানেন? আর হ্যাঁ, মোমো কিন্তু আগে স্বাস্থ্যকর খাবার হিসেবেই বিবেচিত হতো। কি অবাক হচ্ছেন? এরকমই আরও অনেক ইন্টারেস্টিং ফুড ফ্যাক্ট জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, সিঙ্গাড়া। সিঙ্গাড়া হলো এমন একটা খাবার যেটা সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে খেলে সন্ধ্যাটা একদম জমে যায়। কিন্তু আপনারা কি জানেন, ভারতের অলিতে গলিতে রাজত্ব চালানো এই সিঙ্গাড়ার স্বাদ আগে একদম অন্যরকম ছিল। ভারত বাংলাদেশে আসার আগে সিঙ্গাড়া তুর্কি এবং ইরানে তৈরি করা হতো। সেই সময়কার সিঙ্গাড়া এখনকার সিঙ্গাড়ার তুলনায় একেবারে অন্যরকম ছিল। প্রথমত, সেই সময় সিঙ্গাড়ার পুর হিসেবে আলুর পরিবর্তে মাংস থাকত। দ্বিতীয়ত, সেটা ডিপ ফ্রাই করা হতো না, বরং জ্বলন্ত কয়লার ধারে রেখে দেওয়া হতো যাতে সেটা ভালোভাবে সেকে যায়। নাম্বার 2, চকলেট। আগে একসময় চকলেট গরম করে পান করা হতো। শুধু তাই নয়, এখনকার চকলেটে আমরা আলাদা করে মিষ্টি দিয়ে থাকি, কিন্তু আগেকার সময় চকলেট তেতো হতো। আপনারা অনেক হয়তো খেয়াল করেছেন যে কোকোয়া সিডস একেবারেই মিষ্টি হয় না। তবে ডেয়ারি মিল্ক এবং কিটক্যাটের মতো বিভিন্ন কোম্পানি তাদের চকলেটের মধ্যে আলাদাভাবে সুগার অ্যাড করে বিক্রি করে থাকে। আগেকার সময় এটা হতো না। তখন চকলেট গরম করে তার মধ্যে ভিন্ন ভিন্ন ধরনের মশলা মিশিয়ে পান করা হতো। নন ড্রিঙ্কাররা যখন কোনো ড্রিঙ্কিং গ্রুপে বসত, তখন অ্যালকোহলের বিকল্প হিসেবে তারা এটা পান করত। নাম্বার 3, আইসক্রিম। আগেকার সময় যখন আইসক্রিম মার্কেটে আসেনি, সেই সময় মানুষ ক্রিম এবং ফ্লেভারের কনসেপ্ট বুঝত না। তখন তারা শরবত বানাতো এবং পরে সেটা ফ্রিজ করে রাখত। এইভাবে আইসক্রিম তৈরি হয়ে যেত। এই বরফের টুকরের মতো শরবত আইসক্রিমটাকে সবাই বরফের গোলার মতো খেত। নাম্বার 4, গাজর। বর্তমানে গাজর দেখতে কেমন সেটা তো আপনারা সবাই জানেন, কিন্তু গাজর সময়ের সঙ্গে সঙ্গে নিজের অনেক বদল করেছে। 17 শতকের আগে আমরা যে সমস্ত গাজর খেতাম সেগুলো হলুদ এবং বেগুনি রঙের হতো। এটা 10ম শতকে ইরানে চাষ করা হতো। কিন্তু 17 শতকে হঠাৎ করে নেদারল্যান্ডসের অধিবাসীরা আরেক ধরনের গাজর চাষ করতে শুরু করে, যেটা হালকা লাল রঙের হতো। বর্তমান সময়ে সারা বিশ্বে নেদারল্যান্ডসে চাষ করা গাজরই খাওয়া হয়। বেগুনি গাজরের কথা প্রায় সবাই ভুলে গেছে। তবে আপনি যদি কখনো হলুদ কিংবা বেগুনি রঙের গাজর খেয়ে থাকেন, তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। নাম্বার 5, কফি। শুরুর দিকে কফিকে ঠান্ডা করে র ফর্মে পান করা হতো, তা আবার কোনো চিনি, দুধ কিংবা ক্রিম ছাড়া। যারা ড্রিঙ্কস করতো না, তারা যখন এমন কোনো গ্রুপের মাঝে থাকতো যেখানে সবাই ড্রিঙ্ক করছে, তখন তারা অ্যালকোহলের পরিবর্তে এই কফি পান করত। নাম্বার 6, মোমো। মোমো হলো বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় কিন্তু অস্বাস্থ্যকর স্ট্রিট ফুড। তবে মোমো কিন্তু আগাগোড়া এরকম ছিল না। মোমোর উৎপত্তি হয়েছিল মূলত তিব্বতে। সেখানে এটা একেবারে অস্বাস্থ্যকর হতো না। আসলে সেখানে মোমো একেবারে আমাদের এখানকার মতো বানানো হতো না। সেই সময় সেখানে তন্দুরি মোমো কিংবা ফ্রাইড মোমো কোনোটাই ছিল না। মোমো শুধুমাত্র স্টিম করা হতো, আর তার স্টাফিংয়ের জন্য পুষ্টিকর সবজি কিংবা মাংস দেওয়া হতো। সবথেকে বড় ব্যাপার হলো মোমোর বাইরে থাকা ময়দার অংশটা যতটা সম্ভব পাতলা রাখা হতো। তবে ভারতে বা বাংলাদেশে এটা সম্ভব নয়, কারণ আমরা যতক্ষণ না কোনো জিনিসের উপরে বেশি করে তেল মশলা দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত সেটার স্বাদ আমাদের একেবারেই ভালো লাগে না। নাম্বার 7, সুশি। সুশি হলো সেই গুটি কয়েক জনপ্রিয় খাবারের মধ্যে একটা যাদের ফ্যান কম আর শত্রু বেশি, কিন্তু তাও এই ডিশটা অত্যন্ত জনপ্রিয়। সুশি হেটাররা বেশিরভাগ সময় সুশি খেয়ে অনুতাপ করে। যদি আপনি সুশি হেটার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য একটা সুখবর আছে। সুশি সত্যিই কোনো খাবার জিনিস নয়। আমরা যদি আগেকার সময় জাপানে যাই, যেখানে সুশি ডেভেলপ করা হয়েছিল, তাহলে আমরা বুঝব যে সুশি কোনো খাবার ডিশ নয়, বরং একটা পদ্ধতি ছিল যার সাহায্যে মাছকে ভবিষ্যতে খাবার জন্য প্রিজার্ভ করে রাখা হতো। মানে সুশি ছিল এক ধরনের স্টোরেজ প্রসেস, যার উপর পরবর্তী সময় লবণ, লঙ্কা দিয়ে বেশি দামে বিক্রি করা শুরু হয়। আপনারা অনেক হয়তো ভাবছেন যে জাপান তো একটা দ্বীপ, তাহলে সেখানকার মানুষ মাছকে কেন প্রিজার্ভ করতে যাবে? সেখানে তো মাছের কোনো অভাব নেই। আসলে জাপান একটা ভূমিকম্প প্রবণ এলাকা, তাই তারা এমার্জেন্সির জন্য সুশি প্রস্তুত করে রাখত। নাম্বার 8, বিরিয়ানি। সবার প্রথমে যে ধরনের বিরিয়ানি তৈরি হতো সেটা আপনারা কেউ খেতে চাইবেন না। আসলে মধ্যপ্রাচ্যে মঙ্গল সেনাদের জন্য যুদ্ধের সময় মাংস এবং ভাত রান্না করা হতো।
কিন্তু সেনারা অনেক সময় ভাত এবং মাংস ঠিকমতো মিশিয়ে খেতে পারতেন না, সেই জন্য রাঁধুনি সেই সময় মাংস এবং ভাত রান্না করে সেটাকে মিশিয়ে দিত। সেই সময় ভাতটা কিছুটা ফ্রাই হয়ে যেত। তাই পার্সিয়াতে এই ডিশটার নাম দেওয়া হয় বিরিয়ানি, মানে ফ্রাইড বিফোর কুকিং। আগেকার সময় বিরিয়ানিকে আজকের তারিখে গ্রেভি ভাত বললেও ভুল হবে না। নাম্বার 9, গোলাপ জামুন। বন্ধুরা, এটা হলো সেই সময়কার কথা যখন গোলাপ জামুন টার্কিতে থাকতো। সেই সময় ময়দার গোলা বানিয়ে সেটা ভেজে চিনির সেরায় রেখে দেওয়া হতো, আর সবাই ধরে নিত সেটা গোলাপ জামুন। তারপর তুর্কির মানুষ ভারতে আসে, আর এখানে এসে তারা এখানকার শেফদেরকে তাদের এই মিষ্টিটা খাওয়ায়। এখানকার শেফদের মনে হয় যে এই মিষ্টিটার মধ্যে অনেক দুর্বলতা আছে, এটা খেলে শুধুমাত্র চিনির স্বাদ পাওয়া যায়, আর এটা অনেক শক্ত। তাই ভারতীয় শেফরা এর ব্যাটারটা আরও নরম করার জন্য তার মধ্যে খোয়া অ্যাড করে। তারপর গোলাপ জামুনের বিবর্তন সম্পূর্ণ হয়ে যায় এবং গোলাপ জামুন আন্তর্জাতিক স্তরে ভারতীয় সুইট ডিশের লিডার হয়ে যায়। নাম্বার 10, রাজমা। আপনি যদি কখনো ইংলিশ ব্রেকফাস্টের প্লেট দেখে থাকেন, তাহলে হয়তো আপনি খেয়াল করে থাকবেন যে এর মধ্যে রাজমার মতো একটা জিনিস থাকে। রাজমা হলো সেই সব ডিশের মধ্যে একটা যেগুলো ইংরেজরা আমাদের কাছ থেকে নয়, বরং আমরা ইংরেজদের কাছ থেকে নিয়েছিলাম। রাজমা হলো একটা ইউরোপিয়ান ডিশ। সেখানকার মানুষ রাজমাকে আমাদের মতো রান্না করে খায় না, বরং সিদ্ধ করে খায়। ভারতে আসার পরে রাজমায় মশলা দিয়ে রান্না করার চল শুরু হয়। অদ্ভুত ব্যাপার হলো, রাজমা এখন ইংরেজদের সিদ্ধ করা রাজমা দানার তুলনায় বেশি জনপ্রিয় হয়ে গেছে। নাম্বার 11, সালাড। বর্তমান সময়ে সালাডের নাম শুনলে আমাদের পেঁয়াজ, শসা, টমেটোর কথা মনে পড়ে। কিন্তু আপনারা কি জানেন, আগেকার সময় সালাড একটা ডিশ ছিল যার মধ্যে সমস্ত সবুজ শাকসবজি যেমন করলা, ফুলকপি এবং অন্যান্য সবজি যেমন গাজর ইত্যাদি থাকতো। সাধারণত সেটা রুটি দিয়ে খাওয়া হতো। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তখন সালাডে লবণ এবং ভিনিগার দেয়া হতো। ভিনিগার ছাড়া সালাডের কোনো অস্তিত্বই ছিল না, কিন্তু এখন তার মধ্যে ভিনিগার দেওয়ার চল নেই। যে সালাড একসময় মিল হিসেবে খাওয়া হতো, এখন সেই সালাড একটা সেকেন্ডারি ফুডে পরিণত হয়েছে। নাম্বার 12, মশলা ধোসা। বন্ধুরা, আপনারা কি কখনো প্লেন ধোসা দেখে ভাবছেন যে এই শুকনো রুটির মতো জিনিসটা আবার কি, আর সবাই কেনই বা এটা খায়? প্লেন ধোসা খুব একটা জনপ্রিয় না হলেও ধোসার উৎপত্তি স্থল দক্ষিণ ভারতে সবার প্রথমে প্লেন ধোসাই খাওয়া হতো। কিন্তু একদিন এক শেফের তাড়াহুড়োর কারণে মশলা ধোসার উৎপত্তি হয়ে যায়, যেখানে তিনি ধোসার সবজির মধ্যে মশলা দিয়ে দেন, আর এইভাবে মশলা ধোসার উৎপত্তি হয়ে যায়। নাম্বার 13, জিলাপি এবং ফুচকা। জিলাপি প্রথমে পার্সিতে পাওয়া যেত, যেখানে জিলাপিকে জুলবিয়া বলা হতো। এটা আগে মধু এবং গোলাপ জলে ভিজিয়ে সার্ভ করা হতো। এখনকার মতো রং বেরঙের জিলাপির মতো নয়। ভারতে আসার পর এটা শিরায় ডুবিয়ে তৈরি করা হয় এবং আগের তুলনায় অনেক বেশি ক্রিস্পিভাবে তৈরি করা হয়েছিল। আসলটা অনেক বেশি নরম হতো। অন্যদিকে ফুচকার কথা বললে, এটা সবার প্রথমে আটার ছোট গোল করা টুকরো ছিল, যার মধ্যে পুর ভরা হতো। এখনকার মতো ক্রিস্পি ছিল না। মডার্ন ফর্মের মধ্যে টক জল, আলুর সাথে মশলা যুক্ত হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়েছিল। আগেকার ফুচকা আপনাদের মোমোর কপি বলে মনে হতে পারে। নাম্বার 14, ইডলি। বর্তমানে ইডলি চাল এবং বিউলির ডাল মিশিয়ে তৈরি করা হয়, তবে আগে ইডলি অন্যরকম ছিল। এটা একটা ইন্দোনেশিয়ান ডিশ ইডলির দ্বারা অনুপ্রাণিত, যেটা মূলত একটা রাইস কেক ছিল। ভারতে যখন এটা এসেছিল তখন এটা রাইস কেকই ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর মধ্যে বিউলির ডাল অ্যাড করা হয়, আর এই ইডলি সাম্বারের সঙ্গে মিশিয়ে খাওয়ার চলন শুরু হয়ে যায়। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত 14 রকম খাবারের মধ্যে কোন খাবারগুলো আপনি এখনও টেস্ট করেননি সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।